আমরা ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে ম্যাটার। তাহলে ম্যাটার বলতে আমরা কি বুঝবো? বলছে ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাই স্পেস has mass and can be perceived by our senses. Matter is anything that occupies space and has mass and can be perceived by our senses. তো আমাদের এক্সাম্পল আমরা এয়ার, ওয়াটার, আয়রন, হাইড্রোজেন, অক্সিজেন, মিল্ক, অয়েল, সুগার, সল্ট, এগুলোকে সমস্ত ম্যাটার হিসেবে ট্রিট করতে পারি। তাহলে ম্যাটার হচ্ছে সমস্ত লিভিং প্লাস নন লিভিং থিংস মিলে, এই টোটালটা সামেশন হচ্ছে ম্যাটার। পাস্টে ইন্ডিয়ান ফিলোসফার্সরা ম্যাটারকে ধরা হয়েছিল যে ম্যাটারটা 5 তদ্ভাস দিয়ে তৈরি। তদ্ভাস মানে কনস্টিটিউয়েন্টস। সেই 5 তদ্ভাস কী কী? একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে তেজস और অগ্নি, আকাশ, জল, পৃথিবী। এই 5টা কনস্টিটিউয়েন্টস দিয়ে ম্যাটার তৈরি, এটা আগেকার দিনে মনে করা হতো। তারপর মহর্ষি কানাড বলে একজন সায়েন্টিস্ট, তিনি বললেন যে ম্যাটার ছোট ছোট টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি। ম্যাটার ছোট ছোট টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি। সেই টাইনি পার্টিকেলসগুলোর নাম দেওয়া হলো কি? অণু। সেই টাইনি পার্টিকেলসগুলোর নাম দেওয়া হলো অণু। ওকে, এরপর ম্যাটার বলা হলো যে ম্যাটার ইজ কম্পোজড অফ টাইনি পার্টিকেলস কল্ড মলিকিউলস। মলিকিউলটা ফ্রিলি এক্সিস্ট করতে পারে নেচারে। তাহলে এটার মধ্যে সাবস্টেন্সের সমস্ত প্রপার্টি আছে। এই মলিকিউলসের মধ্যে সাবস্টেন্সের সমস্ত প্রপার্টি আছে। মলিকিউল যেটা একটা অ্যাটম দিয়ে তৈরি তাকে বলা হয় কি? মোনো অ্যাটমিক। তাকে বলা হচ্ছে মোনো অ্যাটমিক। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হিলিয়াম, নিয়ন মানে এই নোবেল গ্যাসগুলো, আর্গন। এবার মলিকিউল যেটা দুটো অ্যাটম দিয়ে তৈরি সেটাকে আমরা বলবো ডাই অ্যাটমিক। এক্সাম্পল কি হিসাবে ট্রিট করব? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইগুলো। যেটা মোর দেন 2 অ্যাটমস, সেটা কি? মোর দেন 2 অ্যাটমস হলে সেটাকে আমরা বলবো পলি অ্যাটমিক। এই পলি অ্যাটমিকের ভাগের মধ্যে টেট্রা অ্যাটমিক আসতে পারে। টেট্রা, ট্রাই অ্যাটমিক আসতে পারে। ট্রাই অ্যাটমিকের এক্সাম্পল কি? ওজোন। টেট্রা মানে ফসফরাস আসতে পারে। অক্টা অ্যাটমিক আসতে পারে। অক্টা অ্যাটমিক এক্সাম্পল সালফার। এগুলো সব আসতে পারে। এরপর ক্যারেক্টারিস্টিক্স অফ মলিকিউলস। কি মলিকিউলসের ক্যারেক্টারিস্টিক্স হবে? একটা হচ্ছে স্মল ইন সাইজ। স্মল ইন সাইজ। তাহলে মলিকিউলের সাইজ নিয়ারলি আমরা ধরতে পারি 10⁻⁻10 মিটার। ওকে, এটা এতটাই ছোট যে মাইক্রোস্কোপের আন্ডারেও কি করা যাবে না, এদের দেখা যাবে না। এরপর মলিকিউলসের মাঝে স্পেস আছে, যেটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার স্পেস। এটা সলিডে কম থাকে। সলিডে কি থাকে? কম থাকে। লিকুইডে কম্পেয়ার টু সলিড একটু বেশি থাকে। আর গ্যাসের স্পেসটা কি? ম্যাক্সিমাম থাকে। আর যে ফোর্সেসগুলো থাকে মলিকিউলসের মধ্যে সেটাকে কি বলে? ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন।
intermolecular forces of attraction. ওকে, এই ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা সলিডের সবচেয়ে বেশি থাকে আর গ্যাসের সবচেয়ে কী থাকে, লিস্ট থাকবে। এই মলিকিউলসগুলো কনস্ট্যান্টলি র্যান্ডাম মোশনে থাকে, র্যান্ডাম মোশন। মলিকিউলসগুলো কনস্ট্যান্টলি র্যান্ডাম মোশনে থাকে, তার মানে র্যান্ডাম মোশনে থাকলে তারা কি প্রসেস করবে, কাইনেটিক এনার্জি। তার মানে টেম্পারেচার যদি বাড়ে এই র্যান্ডাম মোশনটা আরও কী হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, বাড়বে। সলিডের ক্ষেত্রে মোশনটা একটু কম হবে কারণ স্পেস কম রয়েছে, মিন পজিশনের অ্যাবাউটে ভাইব্রেট করবে। লিকুইড মলিকিউলসের ক্ষেত্রে একটু বেশি ভাইব্রেট করবে আর গ্যাসের ক্ষেত্রে ফ্রিলি ভাইব্রেট করতে পারবে। নেক্সট, আমাদের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে it is found that the fine particles of lycopodium powder move rapidly in a random manner. And their path is zigzag. এটাকে এক্সপ্লেন করতে বলেছে। এই জিগজ্যাগ পাথটা মানে এই যে মোশনটা তৈরি হচ্ছে জিগজ্যাগ পাথে, মানে এইভাবে এই জিগজ্যাগ পাথে এই মোশনটার নাম হচ্ছে ব্রাউনিয়ান মোশন। তাহলে কোশ্চেনটার অ্যান্সার কী হবে, এটা কীভাবে এক্সপ্লেন করবো? এখানে অ্যান্সারটা হচ্ছে এই ওয়াটার মলিকিউলস এটা র্যান্ডাম মোশনে আছে। ওকে, তাহলে ফাইন পার্টিকেলসগুলো যখন থাকবে তাহলে এই ফাইন পার্টিকেলসগুলো এই ওয়াটার মলিকিউলসের সাথে কি করবে, সাসপেন্ডেড যে ফাইন পার্টিকেলসগুলো ওয়াটার মলিকিউলসের সঙ্গে কোলাইড করবে। এই কোলাইড করলেই তখন এই জিগজ্যাগ পাথটা অ্যারেঞ্জ হবে, তখন এই জিগজ্যাগ পাথটা শো করবে। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, যে জলের মধ্যে এই সাসপেন্ডেড যে ফাইন পার্টিকেলসগুলো আছে সেটা র্যান্ডাম ম্যানারে কেন যাবে। তাহলে ওয়াটার মলিকিউলসের সঙ্গে যদি সাসপেন্ড করা হয় এটা, তাহলে কী হবে, তখন ধাক্কা খাবে, ধাক্কা খেলে কি হচ্ছে সেটা র্যান্ডাম পাথে মুভ করবে। নেক্সট আমরা পড়বো হচ্ছে ফোর্সেস অফ কোহেশন অ্যান্ড অ্যাডেশন। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সেম সাবস্টেন্সের মধ্যে হলে, সেম সাবস্টেন্স, এটা হলে আমরা কি বলবো, ফোর্স অফ কোহেশন, ফোর্স অফ কোহেশন। আর ডিফারেন্ট সাবস্টেন্স হলে ফোর্স অফ অ্যাডেশন। ওকে, এই ফোর্সেসগুলো রেসপন্সিবল ভিসকোসিটি আর সারফেস টেনশন প্রপার্টি, দুটো লিকুইড আছে, সারফেস টেনশন, দুটো প্রপার্টি আছে লিকুইডের, একটা হচ্ছে সারফেস টেনশন আর হচ্ছে ভিসকোসিটি। এই দুটো প্রপার্টিকে এক্সপ্লেন করা যাবে কিভাবে, এই ফোর্সেস দ্বারা। ঠিক আছে, এই অ্যাডেশন আর কোহেশন ফোর্সেস দ্বারা এই সারফেস টেনশন আর ভিসকোসিটিকে এক্সপ্লেন করা যাবে। সারফেস টেনশন কী জিনিস, সারফেস টেনশন হচ্ছে লিকুইডের একটা প্রপার্টি যেটা দিয়ে লিকুইডের যে ফ্রি সারফেস, এই ফ্রি সারফেসটা স্ট্রেসড ইলাস্টিক মেমব্রেন এর মতো করে বিহেভ করবে, হ্যাভিং কন্ট্রাক্টাইল টেন্ডেন্সি, এটা একটা প্রপার্টি লিকুইডের। আর ভিসকোসিটি কি, যেমন সলিডের ক্ষেত্রে ফ্রিকশান হয়
তেমনি লিকুইডের যে ফ্রিকশান বিটুইন দ্য লেয়ার্স সেটাকে আমাদের বলছি লেয়ার্স ইন মোশন। লিকুইড লেয়ার যখন মোশনে থাকে তাদের উল্টো দিকে, মোশনের উল্টো দিকে একটা রেজিস্ট্যান্স ফোর্স থাকে, সেটাই হচ্ছে ভিসকাস ফোর্স। আর ওই ফেনোমেনাটাকে আমরা কি বলি? ভিসকোসিটি। আচ্ছা, লিকুইড আর গ্যাস কেন ফ্লো করতে পারে? লিকুইড আর গ্যাস ফ্লো করতে পারে তার কারণ হচ্ছে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশানটা কম, আর কি ইন্টারমলিকুলার স্পেস অনেক বেশি। অ্যাডেসিভ, আঠা যেটাকে বলে, অ্যাডেসিভের ইন্টারমলিকুলার ফোর্সেস কী হয়? অনেক স্ট্রং। এবার আমরা জানি যে 3টে স্টেট অফ ম্যাটার জেনারেলি পড়েছি আমরা, সলিড, লিকুইড, গ্যাস। আরও 2টো স্টেট হয়, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তা আমরা এখানে জেনারেলি 3টে নিয়েই পড়বো চ্যাপ্টারটাতে, সেটা হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস। দেখো, সলিডগুলো কি রিজিড, সলিড কী হয়? রিজিড হয়। লিকুইডটা কী হবে? লেস রিজিড অ্যাজ কম্পেয়ার টু সলিড। লিকুইডের কোনো ডেফিনেট শেপ অ্যান্ড ভলিউম থাকবে না, যে ভেসেলে রাখবো সেই ভেসেলটার শেপ সে নিয়ে নেবে। গ্যাস কি? গ্যাস রিজিড নয়, গ্যাসেস আর অলসো নট রিজিড। ওকে, তাহলে এদের মধ্যেও, গ্যাসের ক্ষেত্রেও নো ডেফিনেট ভলিউম, শেপও নেই কোনো ডেফিনেট। বেলুনের মধ্যে ফিল করলে বেলুনের শেপটা নিয়ে নিচে সে। তাহলে ইন্টারমলিকুলার স্পেস গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি আর সলিডের ক্ষেত্রে কম। ফোর্স অফ অ্যাট্রাকশান সলিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি, গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম। কাইনেটিক এনার্জি কার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? টেম্পারেচার বাড়লে মোশনটা বাড়বে, গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তাহলে ওখানে কাইনেটিক এনার্জির বারটা বলতে পারবো আমরা। সলিডের ক্ষেত্রে মলিকিউলসগুলো টাইটলি প্যাকড, তাই জন্য তাদের কি রিজিড। লিকুইডের ক্ষেত্রে উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশান দেখতে পাই, আর গ্যাসের মধ্যে যে ফোর্সেস অফ অ্যাট্রাকশানটা দেখতে পাই সেটাও খুব উইক, সেটাকে আমরা বলি ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশান। ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশান। আর সলিডের ক্ষেত্রে হচ্ছে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশান। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে স্পেস বিটুইন দ্য মলিকিউল সবচেয়ে বেশি, তাহলে ভলিউম মানে টোটাল স্পেস কতটা অকুপাই হচ্ছে, এটা ভলিউম। তাহলে ভলিউম কী হবে গ্যাসের ক্ষেত্রে? বেশি, কারণ স্পেসটা অকুপাই করছে বেশি। আমরা জানি ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, মানে ডেন্সিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তার মানে ভলিউম গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তাহলে ডেন্সিটি গ্যাসের ক্ষেত্রে কী হবে? সবচেয়ে লিস্ট। তাহলে এখান থেকে কোশ্চেন দিতে পারে, গ্যাসেস হ্যাভ লিস্ট ডেন্সিটি, এটাকে এক্সপ্লেন করতে দিতে পারে। ওকে, লিকুইড মলিকিউল একে অপর স্লাইড করতে পারে, মানে ফ্লো করতে পারে, কারণ ইন্টারমলিকুলার ফোর্সেসগুলো অনেক উইক থাকে। গ্যাসের মলিকিউলগুলো ফিক্স থাকে না কোনো পজিশনে, এদিক ওদিক তারা কী হয়? ছড়িয়ে ছিটিয়ে থাকে। নেক্সট আমরা বুঝবো হচ্ছে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট বলতে আমরা কি বুঝবো? চেঞ্জ অফ স্টেট, এবার দেখো আমরা চেঞ্জ অফ স্টেট কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই চেঞ্জ অফ স্টেট? চেঞ্জ অফ স্টেট, একটা স্টেট থেকে অন্য স্টেটে যে চেঞ্জ হচ্ছে, এই বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ হিট। বাই অ্যাবজর্পশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ হিট, এটাকেই বলছি চেঞ্জ অফ স্টেট। যেমন সলিড থেকে লিকুইডে যাচ্ছে, এটা কি মেল্টিং। লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, এটা হচ্ছে কি ভেপরাইজেশন বা বয়লিং। আচ্ছা, তার মানে যে ফিক্সড টেম্পারেচারে সলিডটা লিকুইডে চেঞ্জ হচ্ছে বাই অ্যাবজর্পশন অফ হিট, সেটাকে আমরা কি বলবো? সেই ফিক্সড টেম্পারেচারটাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট বা ফিউশন পয়েন্ট।
ওকে, আর প্রসেসটাকে কী বলবো, ফিউশন বা মেল্টিং। আবার যে ফিক্সড টেম্পারেচারে লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো, বয়েলিং। এখানেও হিট কী হবে, অ্যাবজর্পশন হবে, বয়েলিং বা ভেপোরাইজেশন। আর ফিক্সড টেম্পারেচারটাকে আমরা বলছি হচ্ছে বয়েলিং পয়েন্ট, কিন্তু যে প্রসেসটা সেটাকে আমরা বলছি বয়েলিং বা ভেপোরাইজেশন। আর ফিক্সড টেম্পারেচারটাকে আমরা বলছি বয়েলিং পয়েন্ট বা ভেপোরাইজেশন পয়েন্ট। উল্টোটা হলে কনডেনসেশন, লিকুইড থেকে সলিডে আসলে ফ্রিজিং, আর সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যদি চেঞ্জ করি এসকেপিং দ্য লিকুইড ফেজ, সেটাকে আমরা কি বলতে পারবো, সাবলিমেশন। সেটাকে সাবলিমেশন। আর গ্যাস থেকে সলিড সেটা হচ্ছে ডিপোজিশন। সাবলিমেশন কার ক্ষেত্রে দেখেছো, সাবলিমেশন অফ ক্যাম্ফার, কর্পূর যেটাকে বলে, ক্যাম্ফার, আয়োডিন, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে বলছি, ওকে, ন্যাপথলিন, এগুলো সব সাবলিমেবল সাবস্টেন্স। ডাইরেক্ট সলিড থেকে কিসে চেঞ্জ হয়ে যায়, গ্যাসে চেঞ্জ হয়ে যায়। এবার আমাদের যদি বলা হয় ফ্রিজিং, যে ওয়াটার কত ডিগ্রিতে ফ্রিজ করছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফ্রিজ করার সময় হিট অ্যাবজর্ব হবে না রিলিজ হবে, অবশ্যই রিলিজ হবে, তবেই তো ফ্রিজ করতে পারছে হিট রিলিজ করার পরে। এবার আমরা ল্যাটেন্ট হিটের একটা কনসেপ্ট শিখব। হোয়াট ডু মিন বাই দ্য টার্ম ল্যাটেন্ট হিট? আমরা কনসিডার করছি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস আছে, ওকে, বা -10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে ধরো সাপোজ। এখানে যদি হিট অ্যাবজর্ব করে তাহলে ও কতর দিকে আসবে, 0-র দিকে। আবার হিট অ্যাবজর্ব করলো, ও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারে চেঞ্জ হলো, তারপর আস্তে আস্তে কী হচ্ছে, আরও হিট বাড়লে টেম্পারেচার বাড়ছে, ধরো আমি বললাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড গেল। আবার একটা সময় আরও হিট করতে করতে কত দিয়ে যাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ওয়াটার। এবার এখানে হিট করলে কী হয়ে যাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ভেপার। তাহলে এখানে ছিল লিকুইড ফেজ আর এখানে হয়ে গেল ভেপার ফেজ। এবার দেখো ফার্স্টে কী হয়েছে, হিট অ্যাবজর্ব করেছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, দিয়ে বেড়ে বেড়ে কত 0-তে গেছে। এইবার যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস মেল্ট হচ্ছে, প্রথমে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারে ফেরে, তারপর ওয়াটারের টেম্পারেচারটা বাড়ে। তাহলে এখানে এইটুকুতে স্টেট বা ফেজ চেঞ্জ হচ্ছে, একই মানে স্টেট অর ফেজ চেঞ্জ। তাহলে এখানে যে হিডেন হিট যেটা দরকার হলো এই স্টেট বা ফেজটা চেঞ্জ করতে উইথাউট এনি রাইজ ইন টেম্পারেচার, এটাকে আমরা কি বলবো, ল্যাটেন্ট হিট। এবার মেল্টিংয়ের সময় এটাকে বলছি ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ভেপারের সময় কি বলছি, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ইউনিট মাস অফ দ্য সাবস্টেন্সে ল্যাটেন্ট হিট ক্যালকুলেট করলে সেটাকে আমরা বলছি স্পেসিফিক ল্যাটেন্ট হিট। এটাকে আমরা ইউনিট কি দেব, জুল পার কেজি, এসআই ইউনিট। ওয়াটার কি করে, এক্সপ্যান্ড করে অন ফ্রিজিং, অ্যানামোলাস বিহেভিয়ার। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার কিন্তু হিট করলে কি করছে, কন্ট্রাক্ট করছে, আর কুল করলে কি করছে, এক্সপ্যান্ড করছে, মানে অ্যানামোলাস বিহেভিয়ার, নর্মাল বিহেভিয়ারের থেকে উল্টো। এটার নাম হচ্ছে অ্যানামোলাস বিহেভিয়ার অফ ওয়াটার, ওকে। যদি আইসের মেল্টিং পয়েন্ট কী হয়, ডিক্রিজ করে প্রেসার বাড়ালে, তার প্রেসার বাড়ালে মেল্টিং পয়েন্ট কী হবে, ডিক্রিজ করবে। কার ক্ষেত্রে, আইসের ক্ষেত্রে। কিন্তু ওয়্যাক্সের ক্ষেত্রে প্রেসার বাড়ালে মেল্টিং পয়েন্ট কী হয়ে যাবে, বেড়ে যাবে। সল্ট মিক্স করলে আমাদের আইসের মেল্টিং পয়েন্ট কী হয়ে যায়, কমে যায়। তাই জন্য সল্ট আর আইস একসঙ্গে কী তৈরি করে, ফ্রিজিং মিক্সচার, ওকে। এটাই কুলফিতে ব্যবহার করা হয়, এই কনসেপ্টটাই কুলফি প্রিপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আমরা পড়ব এক্সপ্লানেশন অফ মেল্টিং বাই মলিকিউলার মডেল।
মেল্টিংটাকে আমরা কি করে মলিকুলার মডেল দিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনেশন অফ মেল্টিং বাই মলিকুলার মডেল। দেখো সলিডে মলিকিউলসগুলো কী হয়, ক্লোজলি প্যাক থাকে, তার মানে স্পেসটা কি কম, ইন্টারমোলিকুলার স্পেসটা কী হয়, কম হয়। তার মানে তার মিন পজিশানেই একমাত্র মলিকিউলসগুলো ভাইব্রেট করতে পারে। মিন পজিশানে মলিকিউল ভাইব্রেট যদি করে তাহলে বেশি দূরে দূরে ভাইব্রেট করতে পারবে না, জোরে জোরে করতে পারবে না, তার মানে কাইনেটিক এনার্জি কী হবে, কম হবে। স্ট্রং ইন্টারমোলিকুলার ফোর্সেস হবে। এবার হিট করলাম সলিডটাকে, আমরা কি করলাম, হিট করলাম। হিট করলে কাইনেটিক এনার্জিটা কী হবে, বাড়বে। তাহলে মলিকিউলসের ভাইব্রেশনটা কী হবে, একটু ইনক্রিজ করবে। আরও হিট করলে ভায়োলেন্ট হয়ে যাবে ভাইব্রেশনটা। একটা পার্টিকুলার টেম্পারেচারে মলিকিউলসগুলো সাফিসিয়েন্টলি কাইনেটিক এনার্জি গেন করে অনেক দূরে দূরে সরে যাবে। তখন সেই পার্টিকুলার টেম্পারেচারটাকে আমরা কি বলছি, মেল্টিং পয়েন্ট, আর প্রসেসটাকে কি বলছি, মেল্টিং। তাকে সেই কেসে ওই পার্টিকুলার টেম্পারেচারে মলিকিউলসগুলো এদিক ওদিক দূরে সরে যাবে, আর তখন কি হচ্ছে, সলিডটা লিকুইডে চেঞ্জ হচ্ছে। তাহলে ইনিশিয়ালি লিকুইডে যখন চেঞ্জ হচ্ছে, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আইস ছিল, এটা সলিড, এটা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ওয়াটারে চেঞ্জ হয়ে গেল স্টেপে, এই ক্ষেত্রে এই যে হিট এনার্জিটা, হিডেন হিট এনার্জি বা ল্যাটেন্ট হিট যেটা, সেটা কি করছে, টেম্পারেচারকে অল্টার করছে না, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছে। তাহলে কি করছে, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশানটা ওভারকাম করতে এটা কাজে লাগিয়ে দিচ্ছে, এই হিটটা। ফোর্স অফ অ্যাট্রাকশান ওভারকাম করলে তবে তো আইস থেকে ওয়াটার হবে, না হলে তো সলিডই থেকেই যাবে। তাহলে ওভারকাম করছে বলেই সেটা ওয়াটার হচ্ছে। তাহলে এই ওভারকাম করার জন্য এই ল্যাটেন্ট হিটটা কাজ লেগে যাচ্ছে। তার মানে পোটেনশিয়াল এনার্জি কী হচ্ছে, বাড়ছে, কিন্তু কাইনেটিক এনার্জি কী হচ্ছে, কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এই ল্যাটেন্ট হিটের কেসে এটা হচ্ছে। একটা সাবস্টেন্সের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট আর কনডেনসেশন পয়েন্ট একই হয়। স্টিমের 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কী করে, স্টিম কনডেন্স করে, আর ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, স্টিম হয়। বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার তাহলে 100 হলো, কনডেনসেশন পয়েন্ট অফ স্টিম কত, 100। প্রত্যেকটা লিকুইড এক্সপ্যান্ড করে হিটিংয়ে, শুধুমাত্র ওয়াটার 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে কী হয়, কন্ট্র্যাক্ট করে। এটাই অ্যানামোলাস বিহেভিয়ার ছিল। আর একটা আছে সিলিকা, এটাও এক্সেপশনাল বিহেভিয়ার করে। এবার বয়েলিং পয়েন্ট অফ লিকুইড বেড়ে যায় যদি প্রেশার বাড়াই। তাহলে মাউন্টেন্সে প্রেশার তো লো থাকে, তাহলে এখানে কুক করা ডিফিকাল্ট, তাই জন্য আমরা প্রেশার কুকার ইউজ করি, যেখানে আমরা বয়েলিং পয়েন্টটাকে কী করছি, অনেক বাড়িয়ে দিচ্ছি। যেহেতু প্রেশারটা বেশি, সেই জন্য বয়েলিং পয়েন্ট অনেক বেড়ে যাচ্ছে। আবার ইমপিউরিটি অ্যাড করলে বয়েলিং পয়েন্ট কী হবে, বাড়বে। ইমপিউরিটিস যদি অ্যাড করি তাহলে বয়েলিং পয়েন্ট কী হয়ে যাবে, বেড়ে যাবে। এরপর আমরা শিখব হচ্ছে ভেপোরাইজেশনের কনসেপ্ট অন বেসিস অফ মলিকুলার মডেল। ভেপোরাইজেশন, তাহলে দেখো লিকুইডে মলিকিউলসগুলো এদিক ওদিক দূরে দূরে ঘুরে বেড়ায়, তাহলে তারা একে অপরের মধ্যে কী করছে, একটা ফোর্স অফ অ্যাট্রাকশান ওভারকাম করে। তাদের কাইনেটিক এনার্জি আছে লিকুইডের, কিন্তু কি লিকুইড মলিকিউলসের লো কাইনেটিক এনার্জি। এবার হিট করলে কাইনেটিক এনার্জি কী হবে, বাড়বে। একটা পার্টিকুলার টেম্পারেচারে এসে মলিকিউলসগুলো সাফিসিয়েন্টলি কাইনেটিক এনার্জি গেন করে ফোর্স অফ অ্যাট্রাকশানটা ওভারকাম করবে, আর লিকুইড সারফেস থেকে কী হয়ে যাবে, বেরিয়ে যাবে। সেই প্রসেসটাকে আমরা বলছি ভেপারাইজেশন। ওকে, আর ওই পার্টিকুলার টেম্পারেচারটাকে কী বলছি, ভেপারাইজেশন পয়েন্ট। তাহলে এখানেও তাই, হিট যেটা অ্যাবজর্ব হলো সেটা কাইনেটিক এনার্জি কী হলো, বাড়ালো না। তাহলে কী করলো, ফোর্সেস অফ অ্যাট্রাকশানটা ওভারকাম করে
আমাদের কি হলো, ডাইরেক্টলি লিকুইড থেকে কিসে চেঞ্জ হয়ে গেল, গ্যাসে। তার মানে ল্যাটেন্ট হিটের কেসে দেখো আমাদের কাইনেটিক এনার্জি কিন্তু সেম থাকছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাচ্ছে। নেক্সট প্রসেস হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশন ইভাপোরেশন কি? ইভাপোরেশন হচ্ছে একটা প্রসেস যেখানে লিকুইডটা কি হয়, ভেপারে চেঞ্জ হয় অ্যাট অল টেম্পারেচার্স। অ্যাট অল টেম্পারেচার্স বয়লিং যেমন ফিক্সড হচ্ছিল, এখানে সব টেম্পারেচারে। তাহলে ভেপারাইজেশন যেটা, সেটা ফিক্সড টেম্পারেচারে হয়, ইভাপোরেশন সব টেম্পারেচারে। ইভাপোরেশন কি, অনেক স্লো, কিন্তু বয়লিং কি হয়, বয়লিং অনেক ফাস্ট প্রসেস। আবার ইভাপোরেশন শুধুমাত্র সারফেস ফেনোমেনা, মানে সারফেস মলিকিউলসগুলো কি করে, ইনভলভ হয়, কিন্তু বয়লিং কি বাল্ক ফেনোমেনা, মানে থ্রু আউট দ্য লিকুইড জুড়ে হয়, থ্রু আউট দ্য লিকুইডের মলিকিউলসগুলো পার্টিসিপেট করছে। ইভাপোরেশন কিন্তু কুলিং এফেক্ট প্রডিউস করে, কিন্তু বয়লিং করে না। এবার রেট অফ ইভাপোরেশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। রেট অফ ইভাপোরেশন, তাহলে রেট অফ ইভাপোরেশন ডিপেন্ড করছে, দেখো নাম্বার 1 টেম্পারেচার অফ লিকুইড। টেম্পারেচার অফ লিকুইডের ওপরে ডিপেন্ড করছে। তাহলে ওয়েট ক্লথ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঠিক আছে, ওয়েট ক্লথ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সামার ডেজে, যখন টেম্পারেচারটা বেশি থাকে, কারণ টেম্পারেচার বেশি থাকলে ইভাপোরেশন কী হবে, অনেক বেশি হবে। ধরো একটা ডিশ নিয়েছি, একটা ডিশ আর একটা ছোট্ট জায়গা, তাহলে সারফেস এরিয়া ডিশের বেশি, সারফেস এরিয়া বাড়লে ইভাপোরেশন কী হবে, বাড়বে, কারণ এখানে ওয়াটার কি খুব তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি ইভাপোরেট করবে। ভোলাটাইল লিকুইড কোনগুলো, স্পিরিট, অ্যালকোহল, পেট্রোল, এগুলো কি খুব তাড়াতাড়ি ইভাপোরেট করবে নন ভোলাটাইল লিকুইডের কম্পারিজনে। সেই জন্য ভোলাটাইল লিকুইডকে কী করতে হয়, টাইটলি ক্লোজড বটলে স্টোর করে রাখতে হয়। স্যানিটাইজার ওপেন করে রাখলে ভেপার হয়ে যাবে তাড়াতাড়ি, তাই আমরা ক্লোজড বটলে রাখি। আমরা যদি এয়ার ব্লো করি লিকুইড সারফেসের ওপরে, তখন সেই ইভাপোরেশনটা কী হয়ে যায়, তাড়াতাড়ি হয়। মিল্ককে ঠান্ডা করতে গেলে কী করতে হয়, এর ওপর এয়ার ব্লো করব, তাহলে ইভাপোরেশন তাড়াতাড়ি হবে আর সারফেসটা ঠান্ডা হয়ে যাবে। হিউমিডিটি থাকলে ইভাপোরেশান স্লো হয়ে যায়, মানে ড্রাই আর এই ইভাপোরেশান কী হয়, অনেক বেশি ফাস্ট হয়। তাহলে ওয়েট ক্লথস ড্রাই কী হয়, ফাস্টার ইন সামার ডেজ দ্যান ইন রেনি সিজন। নেক্সট ইভাপোরেশান অন বেসিস অফ মলিকুলার মডেল। ইভাপোরেশান তাহলে কীভাবে এক্সপ্লেন করব, দেখো লিকুইডে মলিকিউলসগুলো বাউন্ডারি অবধি মোশন করছে, উইদিন দ্য বাউন্ডারি অবধি। এবার এই বাউন্ডারি অবধি যখন মোশন করছে, এখানে একে অপরের সঙ্গে কোলাইড করছে, ধাক্কা খাচ্ছে এভাবে, ওকে। এবার কিছু কলিশনের ফলে সাম মলিকিউলস যেটা সারফেসের বিলোতে আছে, তারা কিছুটা এক্সট্রা কাইনেটিক এনার্জি গেইন করে কী হচ্ছে, ইন্টারমলিকুলার স্পেসিংটা বাড়িয়ে নিচ্ছে। এবার সেই মলিকিউলসগুলো এই সারফেসের কাছাকাছি চলে আসছে, ধাক্কা খেলো সারফেসের কাছে চলে আসলো, ধাক্কা খেলো সারফেসের কাছে চলে আসলো। এবার এরা কি করছে, সারাউন্ডিংয়ের হিটটা নিয়ে কি করছে, এসকেপ করে যাচ্ছে। কিন্তু বাদ বাকি মলিকিউলসগুলোকে ধাক্কা খেয়ে কাছে যারা আসতে পারছে না, তারা কি হচ্ছে, এখানে যাচ্ছে, পেছনের মলিকিউলটাকে টেনে নিচ্ছে। মানে সারফেসের মলিকিউলসগুলোই কী হচ্ছে, শুধুমাত্র এসকেপ করতে পারছে হিটটা অ্যাবজর্ব করে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কী বললাম আমরা, ইভাপোরেশন। ইভাপোরেশন কেন কুলিং প্রডিউস করতে পারে, আমরা হাতের ওপরে একটু স্পিরিট রাখলাম, হাতের পামের ওপরে কিছুটা স্পিরিট রাখলাম, তাহলে দেখবে খানিকক্ষণ বাদে ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসবে। কেন, তার কারণ স্পিরিটটা হাতের যে পাম, তার পামের সারফেস থেকে হিটটা নিয়ে তো ইভাপোরেট করেছে, তাহলে যেখান থেকে সে হিটটা নেবে সেই সারাউন্ডিংসটা কুল হয়ে যাবে, তাহলে হাতের সারফেসটা কী হবে, কুল হবে। যেমন কিছু অ্যাপ্লিকেশান আছে, জ্বর হলে মাথায় দেখবে জল পট্টি দিতে বলে, কেন, তার কারণে মাথা কপালের সারফেসটা থেকে হিটটা নিয়ে সে ইভাপোরেট করছে, তাহলে কপালের সারফেসটা কী হয়ে যাচ্ছে,
ঠান্ডা হয়ে যাচ্ছে। ইভাপোরেশন অফ সোয়েট, ঘাম হলে দেখবে ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ সোয়েট কী করছে, বডির যে হিটটা ওটা নিয়ে ইভাপোরেট করছে, তাহলে বডির সারফেসটা কী হচ্ছে, কুল হয়ে যায়। নেক্সট হচ্ছে সাবলিমেশন, কীভাবে আমরা এক্সপ্লেন করব। সাবলিমেশনের ক্ষেত্রে দেখো ইন্টারমলিকুলার ফোর্সেস কিছু কিছু সলিডের ক্ষেত্রে খুব উইক থাকে, ঠিক আছে, খুব উইক না থাকলেও মোটামুটি উইক থাকে, সব সলিডে না, কিছু এক্সেপশনাল সলিড যেমন আয়োডিন, ক্যাম্পার, এদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সেসগুলো একটু উইক থাকে অ্যাজ কম্পেয়ার টু আদার সলিড। তাহলে সেই সলিডে মলিকিউলসগুলো সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি গেন করে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা ওভারকাম করছে, দিয়ে ফ্রিলি একদম ডাইরেক্টলি সলিড থেকে গ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, লিকুইড স্টেটটা এসকেপ হয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে সাবলিমেশন। ওকে, তাহলে এটাই হচ্ছে টোটাল আমাদের চ্যাপ্টার। আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করব। থ্যাংক ইউ।